Like seriously, I will never forget this. Bhai, this team is shit. Disband this team. Shit. Throw the team in a shit away. खत्म कर दो इनको। প্রথমে আমি একটু বলে নিই যে বাংলাদেশ কতটা কাছে গিয়ে এই এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল। সমিত সোম কিভাবে নাচতেছে, বলতেছে দিস ইজ হোম অফ বাংলাদেশ, অপোনেন্টস নাইটমেয়ার। দেখছেন ডান পা দিয়ে শটটা দিচ্ছে, হামজা একটা আটকায় আর কি, হ্যাঁ মাথা দিয়ে হেড করে তাকে চাপে ঠেলেও দিয়েছেন মিতুল বার্মা, ফাঁকা জাল এবং হামজা চৌধুরী। চিন্তা করা যায় আর এসব সেলিব্রেশন। সমিত সোম লার্জ স্ক্রিনে এই জায়গাটাতে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে হলের যারা আছেন তারা হয়তো এগুলি খেলা দেখতেছেন, বা ওই পাড়া মহল্লাতে এগুলি হয়েছে আমরা জানি। দেখছেন কি অবস্থা। তো দেখেন হামজার এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যে খেলার মাঠের যে তার অবস্থান এটা দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাতে মাঠের প্রত্যেকটা অংশে ফেলানিকেও যে আসলে মানুষ, বাংলাদেশের মানুষ স্মরণ করতে পারে। এবং ডক্টর ইউনূস অভিনন্দন জানিয়েছেন ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে জাতীয় ফুটবল দলকে, ধোনিস ক্যাপ্টেন্সি আন্ডার স্ক্রুটিনি আফটার লস টু বাংলাদেশ। এই বেচারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে আসার পরে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় হংকংয়ের কাছে 4-3 গোলে। বাংলাদেশ এত মানে একটা স্কোরিং ম্যাচ কিভাবে করতে পারলো, এটাই কিন্তু আমরা খুব অবাক হয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা বন্ধুরা হতে যাচ্ছে ফুটবলকে নিয়ে, এবং ভারতকে হারালে বাংলাদেশের মানুষের এত খুশি হয় কেন, এবং বাদ ভাঙা জোয়ার, আনন্দ খুশি এবং একটা ঈদ উৎসব আমরা দেখলাম আর কি। গতকালকে বাংলাদেশ 1-0 গোলে ভারতকে হারিয়েছে ফুটবলে, এবং এশিয়া কাপে বাংলাদেশ খেলতে পারবে না, ভারতও খেলতে পারবে না, বাট ভালো লাগছে আর কি। ভারতকে হারাইতে যে কি মজা এবং যে আনন্দ, এটা আসলে ভাষায় বোঝানো যাবে না। এবং আপনাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এই ভিডিওটার শেষ পর্যন্ত থাকবেন বন্ধুরা। একটা ইনফরমেটিভ ভিডিও হতে যাচ্ছে, এবং উইনিং মোমেন্টের কিছু অংশ এখানে দেখাবো, সেলিব্রেশন দেখাবো, এবং দর্শক এবং বাংলাদেশের যে ক্রেজি ফুটবল পাগল যে দর্শক সারা বাংলাদেশে, তাদের বিভিন্ন ছবি আছে, ভিডিও আছে, সেসব জিনিস নিয়ে কথা বলবো। এবং বন্ধুরা ভারতের কিছু স্পোর্টসের চ্যানেল আছে, তারা ভারত বাংলাদেশের এই ফুটবল ম্যাচকে নিয়ে কি ভাবতেছে এবং ভারতকে তারা কীরকমভাবে পচাচ্ছে আর কি, তো সেই সব বিষয় নিয়ে। তো বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শুরু করি, এবং প্রথমেই টেবিলটা দেখে নিই, পয়েন্টস টেবিলটা দেখে নিই। এবং ESPN এরকম গতকালকে এরকম একটা পয়েন্ট টেবিল তারা ম্যাচ শেষ হওয়ার পরপরই হাজির করেছে, এবং দেখেন এখানে সিঙ্গাপুর এশিয়া কাপ টুর্নামেন্টে কোয়ালিফাই করেছে, এবং তারপরে তাদের পয়েন্ট হচ্ছে 11। প্রথমে আমি একটু বলে নিই যে বাংলাদেশ কতটা কাছে গিয়ে এই এশিয়া কাপ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে গেল। তো বন্ধুরা আমরা দেখেছি যে বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে কতটা ক্লোজ ফিনিশিং করেছে আর কি, এবং আনলাকিলি বাংলাদেশ সেই ম্যাচগুলি জিততে পারেনি, এবং সেখানে যদি জিততে পারতো 2-1টা ম্যাচ আরও, আমার মনে হয় যে বাংলাদেশের একটা সুবর্ণ সুযোগ ছিল। তো দেখেন এখানে 3 পয়েন্ট জিতলে 3 পয়েন্ট আসে, এবং গতকালকে আমরা বাংলাদেশকে 3 পয়েন্ট পেতে দেখছি। বাংলাদেশের দিকে যদি আমরা এখানে তাকাই, 3 নম্বরে আছে, এবং 5টা খেলেছে, 1টা জিতেছে মানে 3 পয়েন্ট, এবং 2টা ড্র করেছে, 3, 4, 5 মানে পয়েন্ট হচ্ছে 5টা। এবং সাথে সাথে আপনারা খেয়াল করেন যে এখানে গোল দিয়েছে হচ্ছে 6টা, এবং বাংলাদেশের এগেনস্টে গোল পড়েছে 7টা। এবং ইন্ডিয়ার সাথে আমি যদি একটু কম্পেয়ার করি, 5টা তারা খেলেছে, কোনো জিততে পারে নাই, 2টা ড্র করেছে, 3টা হেরেছে, এবং তাদের পয়েন্ট হচ্ছে 2টা। এবং তাদের ফরওয়ার্ডদের ব্যর্থতায় তারা কোনো গোলই করতে পারেনি, মাত্র 2টা গোল করেছে এবং হজম করেছে 5টা। তো সেখানে আমরা দেখতেছি যে বাংলাদেশের যথেষ্ট উন্নতি হয়েছে, এবং যেই ম্যাচগুলি খুব ক্লোজ ফিনিশিং হয়েছে, মানে আমরা দেখেছি যে হংকংয়ের সাথে, তারপরে সিঙ্গাপুরের সাথেও, এবং ভারতের সাথে আমরা একটা ড্র করেছি। তো প্রত্যেকটা ম্যাচই কিন্তু বাংলাদেশ জিততে পারতো। তো দেখেন বাংলাদেশ শুরু করেছিল ভারতের ম্যাচ দিয়ে আর কি, এই এশিয়া কাপ কোয়ালিফায়ার্স যেই টুর্নামেন্টটা আর কি, এবং গ্রুপ স্টেজে যেই খেলাটা তারা খেলেছিল ওই ভারতে গিয়ে 25 মার্চ, সেখানে 0-0 গোলের আমরা একটা ড্র দেখেছি। তো সেখানে কিন্তু বাংলাদেশ জিততে পারতো, খুব কাছে গিয়ে কিন্তু হারছে। এবং তারপরে আমরা দেখলাম যে 2-1 গোলে ঢাকাতে সিঙ্গাপুর জিতলো, এবং এই খেলাটাতেও কিন্তু বাংলাদেশ চেষ্টা করলে জিততে পারত। এটা 10 জুনের কথা বলতেছি আর কি। এবং দেখেন এখানে একেবারে মন খারাপের একটা চিত্র আর কি, বাংলাদেশ খুব কাছে গিয়ে একদম লাস্ট মিনিটে গোল খাইলো, এবং হংকংয়ের কাছে 4-3 গোলে বাংলাদেশ এত মানে একটা স্কোরিং ম্যাচ কিভাবে করতে পারলো, এটাই কিন্তু আমরা খুব অবাক হয়েছে। এবং আমরা দেখছি যে ওই ম্যাচে হামজা চৌধুরী একদম ভেঙে গেছিলেন, প্রত্যেকটা খেলোয়াড় কান্নায় জড়িয়ে গেছিলেন আর কি। তো এখানে
এখানে 4-3 এবং লাস্ট মোমেন্টে লাস্ট মিনিটে কিন্তু গোল খাইছিল হচ্ছে হংকং চায়নার সাথে বাংলাদেশ, এবং এটা 9 অক্টোবরের। এবং দেখেন আমরা হংকংয়ের সাথে ফিরতি ম্যাচেও আমরা ভালো খেলেছি এবং 1-1 গোলে ড্র করেছি। তাদের সাথে কিন্তু আরেকটু যদি পুশ করতো, একদম সংঘবদ্ধ যেই আক্রমণগুলি সানাচ্ছিল আর কি, আমার মনে হয় যে বাংলাদেশ যদি আরেকটু বেটার খেলতে পারতো এবং ডিফেন্সটা যদি, এবং আমাদের গোলকিপার আমরা দেখছি যে বেশ কয়েকটা জায়গাতে উনি কিন্তু নার্ভ সিস্টেম ধরে রাখতে পারেন নাই, তাদের যে মোটিভেশন খুব ভালো ছিল, কিন্তু গোলকিপারের কিছু ভুলভাল সিদ্ধান্তের জন্য খুব ভালো আমাদের গোলকিপার, কিন্তু কিছুটা ডিফেন্সের কারণে হয়তো আমরা বেশি গোল হজম করেছি আর কি। এবং গতকালকে বাংলাদেশ 1-0 গোলে ভারতকে হারিয়েছে এবং আলহামদুলিল্লাহ ভারতের সাথে যখন বাংলাদেশ জিতে, এটা ফুটবল হোক, ক্রিকেট হোক বা বর্ডারে হোক, যখন বিজিবি বা ওইদিকে বিএসএফ এর সাথে আমরা লড়াই দেখি এবং বাংলাদেশের বীরের যে যোদ্ধারা আছে যখন তাদেরকে আটকে দেয় বা লড়াই করে, তো এগুলি কিন্তু দেখতে আমাদের খুব ভালো লাগে। তো দেখেন ভারত যখন বাংলাদেশের সাথে খেলতে আসে, ফুটবল না ক্রিকেটও, মানে তাদের একটা নানা রকমের টেনশন থাকে যে বাংলাদেশের সাথে হারলে তাদের মানে ক্যাপ্টেন্সিও কিন্তু চাকরি হারায় ফেলে। এরকম আমরা দেখছি, ক্রেজি একটা নেশন, তারা এগুলো নিতে পারে না, বাংলাদেশের সাথে হারবে এটা তাদের মাথার মধ্যেই থাকে না। তো দেখেন 2007-এ কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল ওয়ার্ল্ড কাপে খেলেছিল এবং সেই টুর্নামেন্টে ভারতকে বাংলাদেশ হারিয়েছিল। তো দেখেন এখানে পুরনো একটা ইতিহাস আপনাদের দেখাই, 5 উইকেটে সেই ম্যাচে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল এবং 192 করেছিল বাংলাদেশ 5 উইকেটে এবং ভারত করেছিল 191। এবং ESPN এখানে একটা টাইটেল লাগিয়েছে যে ব্রিলিয়ান্ট বাংলাদেশ স্টান ইন্ডিয়া। এবং এই ম্যাচের পরে কিন্তু ভারত ছিটকে বাইরে চলে যায় ওয়ার্ল্ড কাপ থেকে। এবং সেই টুর্নামেন্টে কিন্তু দেখেন আমি আপনাদেরকে দেখাই, রাহুল দ্রাবিড় ছিল এখানে। দেখেন এই টুর্নামেন্টের যে স্কোর কার্ড এই ম্যাচের আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রাহুল দ্রাবিড় ক্যাপ্টেন 28 বলে 14 রান করছে। এই বেচারা কিন্তু ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে আসার পরে তাকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এবং দেখেন এটা 2007-এর ওয়ার্ল্ড কাপের কথা বললাম। এবং ESPN ক্রিক ইনফো 14 সেপ্টেম্বর 2007 এরকম একটা খবর লাগিয়েছে, রাহুল দ্রাবিড় হ্যাজ রিজাইন্ড অ্যাজ দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন, দ্রাবিড় রিজাইন্স অ্যাজ ইন্ডিয়া ক্যাপ্টেন। মানে এই যে বাংলাদেশের কাছে হারার পর তাদের সহ্য হয় না, তারা পাগল হয়ে যায় আর কি। বন্ধুরা, একটা ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়কে তো আমরা হারাইতে দেখলাম বাংলাদেশের সাথে হারার পরে, এবং আরও একটা ম্যাচ এবং আরও একটা ক্যাপ্টেনের চাকরি নড়বড়, এবং সেখান থেকে আসলে শুরু, এবং খুব একটা বেশি দিন টিকতে পারেনি। সেই ব্যক্তিটা হচ্ছে MS ধোনি। MS ধোনি কখন বাংলাদেশের সাথে হারার পরে চাকরি হারাইলো এটা একটু দেখি। তো দেখেন এখানে ESPN ক্রিক ইনফো থেকে আমি আপনাদের খবরটা পড়ছি, 21 জুন 2015 তারা বাংলাদেশে খেলতে আসছিল এবং বাংলাদেশের সাথে সেই সিরিজ কিন্তু আমরা হারতে দেখেছি 2-1। এবং তো এই সিরিজে কিন্তু আমরা দেখছি বাংলাদেশের মোস্তাফিজুরের ডেবু হইতে, এবং বাংলাদেশ 38 ওভারে 47 ওভারের ম্যাচ ছিল, 200 রান 4 উইকেট করে 6 উইকেটে এই ম্যাচটা জিতে আর কি। মোস্তাফিজুর স্টার্স ইন ল্যান্ডমার্ক সিরিজ উইন। এবং দেখেন এখানে MS ধোনি এখানে 75 বলে 47 রান করে এবং সে কিন্তু ক্যাপ্টেন ছিল এখানে। তো দেখেন এখানে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ওই সময়ে এরকম একটা নিউজ লাগায় যে 22 জুন 2015 ধোনিস ক্যাপ্টেন্সি আন্ডার স্ক্রুটিনি আফটার লস টু বাংলাদেশ। মানে তারা হজম করতে পারে না, নিতে পারে না ভাই। এটা আমাদের দোষ না, এটা তাদেরও দোষ না, তারা নিতে পারে না, তাদের মজ্জার মধ্যে এগুলি আছে আর কি। দ্য টাইমস অফ ইন্ডিয়া এরকম একটা খবর দিয়েছে ওই সময় জুন 22 তারিখে 2015 ধোনি অফার্স টু স্টেপ ডাউন, ফর্মার স্টার্স অপোজ মুভ। মানে ওই কথাবার্তা তুঙ্গে চলতেছিল যে তাকে রিজাইন করে যেতে হবে বা ক্যাপ্টেন্সি থেকে সরে যেতে হবে। তো এরপরে আমরা দেখলাম যে 2017 এবং এই সিরিজ হারের পরে, বাংলাদেশের সাথে হারার পরে কিন্তু MS ধোনি যে ক্যাপ্টেন থাকতে পারবে কি পারবে না এটা নিয়ে নানা বিতর্ক হয়, এবং কোনো রকমে 1.5 বছর মতো সে টিকে ছিল আর কি, 1.5 বছর বা 2 বছর। ESPN ক্রিক ইনফো 2017 4 জানুয়ারি এরকম বলতেছে যে MS ধোনি গিভস আপ ইন্ডিয়াস ODI অ্যান্ড T20 ক্যাপ্টেন্সি। মানে হইল তো বাংলাদেশের সাথে আসলে তারা খেলতে পারে না বা নিতে পারে না। তো বন্ধুরা, একটা রেফারেন্স আকারে থাকলো এবং কথা অলরেডি উঠে গেছে যে গতকালকে বাংলাদেশের সাথে যারা খেলতে আসছিল মানে পুরো টিমটাই বাতিল করে দেওয়ার জন্য, কোচকে মানে স্যাক করে দেওয়ার জন্য। এবং আই এম ড্যাম শিওর যে এই ফুটবল টিম আপনারা ভবিষ্যতে দেখতে পাবেন না। ভারত এমন একটা নেশন যে তারা কনস্ট্রাকটিভ না, ডিস্ট্রাকটিভ। মানে তারা বাংলাদেশের সাথে, পাকিস্তানের সাথে হারলেও তারা এরকম কিছু করে না। তো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে ডক্টর ইউনূস অভিনন্দন জানিয়েছেন ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে জাতীয় ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। বার্তাবাজার 19 নভেম্বর। এবং আমরা জানি যে আসিফ মাহমুদ ওখানে গতকালকে খেলা দেখেছেন, উনিও বলছেন যে প্রায় 2 কোটি টাকা মতো একটা পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো এগুলি ভালো। এখানে এই ছবিটা দেখে কিন্তু ভালো লাগছে, একটা গ্যালারির মধ্যে বাংলাদেশের প্রচুর দর্শক। এবং দেখেন এখানে লিখছে যে তিস্তা থেকে ফেলানি আর কত পাঞ্জেরি।
মানে লজ্জা শরমের একটা ব্যাপার আর কি। এই জিনিসগুলো তো আসলে তারা হজম করছে। ওখানে গতকালকে প্রণব বর্মা ভারতের যে হাই কমিশনার উনিও কিন্তু খেলা দেখতে গেছিলেন। তো এই আমার যতগুলি ক্লিপ বা ভিডিও বা ছবি যাই দেখছি আর কি, তো এইটা আমার ভাই মন ছুঁয়ে গেছে আর কি। ফেলানিকেও যে আসলে মানুষ, বাংলাদেশের মানুষ স্মরণ করতে পারে। এবং এই পোস্টারটা দেখেন, ফেলানিকে ঝুলিয়ে রাখার একটা ছবি এখানে দেখানো হয়েছে এবং ফারাক্কার কি বলে বাঁধেরও একটা ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি একটু ক্লোজ করি, এই যে এই জায়গাটাতে ফেলানির ছবি জ্বলন্ত, এবং এখানে এই যে ফারাক্কা বাঁধ। তো এইগুলি এটা তো এইগুলি যে দেখেন এখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও যে এগুলি অ্যালাউ করছে, এটা তাদেরকে অবশ্যই ধন্যবাদ। তো দেখেন এখানে ফুল টাইমে 1-0 গোলে এই মোরসালিন গোল দিয়েছিল এবং রাকিবের দুর্দান্ত পাসে যে মোরসালিন গোল দিয়েছিলেন, এবং এই ভিডিওটা, এই অংশটা, ক্লিপটাও আমি একটু দেখাবো আর কি আপনাদেরকে। তো দেখেন এখানে মোরসালিনের গোল দেওয়ার পরে তার উল্লাস, রাকিব প্রে করতেছে, মানে দুর্দান্ত, এত ফাস্ট দৌড়াইছে বল নিয়ে, এটা আসলে দেখার মতো ছিল। এবং যেভাবে পাস করেছে আর কি, আমরা সবাই ভাবতেছিলাম যে বাম পায়ে শট নেওয়ার কথা আর কি, ওই বোকা বানাই দিচ্ছে আর কি। ভারতের প্লেয়াররাও বাম পায়ের দিকে লক্ষ্য করতেছিল, কিন্তু শটটা রাকিব যে পাসটা দিয়েছিল মোরসালিনকে, আপনারা খেয়াল করবেন যে বাম পা দিয়ে উনি শট করে নাই, ডান পা দিয়ে ঠেলে দিচ্ছেন আর কি। দেখেন হামজা কিন্তু ওই মাঠে খেলা শুরুর আগেই এরকম একটা মোনাজাত করে নেয়। এইটা আলহামদুলিল্লাহ, আমার মনে হয় যে হামজা আসার পরে বাংলাদেশের যে চেহারা চেঞ্জ হয়েছে, এটা অবিশ্বাস্য। এবং দেখেন এই ছবিটা আপনাদেরকে দেখায়, তাদের ওই জিপিএস ট্র্যাকার প্রত্যেকের বুকের মধ্যে বেল্টের মতো লাগিয়ে দেওয়া হয় আর কি। তো দেখেন হামজার এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে যে খেলার মাঠের যে তার অবস্থান, এটা দেখানো হচ্ছে, এবং প্রত্যেকটা জায়গাতে, মাঠের প্রত্যেকটা অংশে হলুদ যেই জায়গাগুলি, সেখানে হচ্ছে যে দৌড়ঝাঁপ করছে হচ্ছে হামজা প্রত্যেকটা জায়গাতে, এবং যেখানে একটু লালচে লালচে ভাব, ওই জায়গাটাতে তার অবস্থানটা বেশিক্ষণ ছিল আর কি। এবং এখানে আরও একটা ছবি, মানে বলা হচ্ছিল যে ভিডিও শ্যুট করতে আসছেন আর কি, ডকুমেন্টারি, কিন্তু বেসিক্যালি উনি হয়তো তার বডিগার্ড বা তাকে সিকিউরিটির ব্যাপারে হয়তো উনি আসছেন আর কি। উপরের ছবিটা আমরা যদি একটু খেয়াল করি, উপরে মেসিকে তার একজন সঙ্গী সাথে করে ঘুরতে যেতে দেখা যাচ্ছে, এবং এখানে হামজার পিছনে কিন্তু তার একটা বডিগার্ড। দেখেন হামজা চৌধুরী কিন্তু আবার চলেও গেছে, উনি যাওয়ার আগে এই ধরনের কথা বলেছে, আমরা ভিডিওতে আমরা দেখছি আর কি। তো সেভ বাংলাদেশ ফুটবল একটা পেজ আছে, তারা এটা পোস্ট আকারে দিয়েছে, 3-4 মাসের জন্য টিমমেটদের দেখবো না, খালু তাদের দেখবো না, বাংলাদেশ ছেড়ে যেতে খুব খারাপ লাগছে, তবে অনেক দিন পর ইংল্যান্ড ফিরে যেতে এক্সাইটেড, পরিবার বউ বাচ্চাদের সাথে দেখা হবে। মানে উনি একটা ভালো সময় ধরে অলমোস্ট সপ্তাহ 2-1 মতো আর কি উনি ঢাকায় ছিলেন। এবং সাথে আমরা দেখলাম যে সমিত সৌম্য কিন্তু আবার প্লেনে করে যাচ্ছেন হচ্ছে সিলেটে তার ফ্যামিলির সাথে উনি টাইম পাস করতে আর কি। কি সাংঘাতিক একটা ছবি আর কি। সারা বাংলাদেশে এরকম বড় বড় স্ক্রিন তৈরি করে দেওয়া হয়েছিল, এবং ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এবং বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু একদম ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো অবস্থা হয়েছিল আর কি। ভাই বাংলাদেশে যে আবার ফুটবলের এরকম একটা জাগরণ সৃষ্টি হবে, এটা অবিশ্বাস্য। এটা হামজা চৌধুরী না আসলে, এবং বাংলাদেশে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে যদি না পালাইতো, বাংলাদেশের ফুটবল কিন্তু জাগতো না। দেখেন এই ছবিগুলো খুব ভালো লাগছে, এই যে এখানে মাঠের মধ্যে, এগুলি সম্ভবত বিভিন্ন ইউনিভার্সিটির। 18 নভেম্বর 7:58 এখানে দেখছেন, এখানে লার্জ স্ক্রিনে এই জায়গাটাতে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে হলের যারা আছেন তারা হয়তো এগুলি খেলা দেখতেছেন, বা ওই পাড়া মহল্লাতে এগুলি হয়েছে আমরা জানি। দেখছেন কি অবস্থা, এত মানুষ এক হয়ে গেছে। তো আমি বারবার বলি যে আসলে ওই বিএনপি না জামাত, আমাকে এখানে অনেকে এসে বলেন যে আপনি কি বিএনপি করেন, আপনি কি জামাত করেন। ভাই আমি বাংলাদেশের পক্ষে মানুষ। এই যে এই ছবিগুলো দেখতেছেন, এখানে কারো গায়ে লেখা আছে এই লোকটা বিএনপি করে বা জামাত করে বা এনসিপি করে বা আওয়ামী লীগ করে, সবাই এক হয়ে গেছে ভাই। বাংলাদেশের যখন সাফল্য, বাংলাদেশ যখন ভারতকে পরাজিত করার একটা সুযোগ তৈরি হয়েছে, সারা বাংলাদেশের মানুষ এক হয়েছে, এবং বাংলাদেশ যখন ভারতকে পরাজিত করছে, সারা বাংলাদেশের মানুষ উল্লাসে ফেটে পড়ছে। এটা একটা অবিশ্বাস্য, এটা একটা মস্ত বড় একটা আমাদের জন্য আনন্দ এবং আনন্দের একটা সুখবর বা একটা পাওয়া আর কি, প্রাপ্তি। তো দেখেন এখানে প্লে মেকার ইন্ডিয়া একটা ইউটিউব চ্যানেল আছে, এবং এই ভাইটা কিন্তু ইন্ডিয়ান, এবং উনি বিভিন্ন সময় বাংলাদেশেরও প্রশংসা করেছেন, বাংলাদেশ যখনই ভালো খেলেছে। এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের যখন খেলা, উনি তো অবশ্যই ইন্ডিয়ার পক্ষে গেছেন, এবং ইন্ডিয়াকে কিভাবে উনি ধুইতেছেন আর কি, এটা একটু দেখি আমরা। बिकॉज देखो कहीं ना कहीं बांग्लादेश ने वो मन बना लिया था, एक एक्स्ट्रा एफर्ट मारने का उन्होंने एक मन बना लिया था दोस्तों, एंड वहीं पे इंडिया वाज लाइक भाई कब खत्म होगा ये मैच, जस्ट खत्म कर दो इस मैच को, अपने को जाना है।
I will blame Khalid Jamil. I will blame All India Football Federation. I will blame the whole fucking team. মানে পাগল হয়ে গেছে, কোচ টোচ যেগুলি আছে সব কটাকে উনি ব্লেম দিচ্ছে এবং দেখেন উনি কিভাবে গালাইতেছে আর কি। Just खत्म कर दो इस मैच को, अपने को जाना है। I will blame Khalid Jamil. I will blame All India Football Federation. I will blame the whole fucking team for this match. ये जो 5 मैच का सिनारियो हुआ है, like seriously भाई, I will never forget this. भाई, this team is shit. Disband this team. Shit. Throw the team shit away. खत्म कर दो इनको। जो अंडर 17 है, अंडर 19 है, अंडर 23 है, उनको लेके आओ भाई। वो हारेंगे तो भी दिल को दर्द नहीं होगा, बिकॉज उनके पास एक्सपीरियंस नहीं है। इनएक्सपीरियंस का एक हम लोग रीजन दे सकते हैं, बट दिस মানে পাগল হয়ে গেছে আর কি। মানে উনি বলতেছেন যে এই টিমটাকে খতম করে দাও, ব্যান করে দাও, নিষিদ্ধ করে দাও। 17 টিমকে উঠে নিয়ে আসো, তাদের এক্সপিরিয়েন্স নাই কিন্তু তারা হারলো, কিন্তু আমাদের এত কষ্ট হবে না তারা যেভাবে হারছে আর কি। তো দেখেন মানে পাগল হয়ে গেছে এই লোকটা। 17 है, अंडर 19 है, अंडर 23 है, उनको लेके आओ भाई। वो हारेंगे तो भी दिल को दर्द नहीं होगा, बिकॉज उनके पास एक्सपीरियंस नहीं है। इनएक्सपीरियंस का एक हम लोग रीजन दे सकते हैं, बट दिस टीम डजंट डिजर्व एनीथिंग भाई साहब। नाउ देयर তো হামজা চৌধুরীর নানা ধরনের গ্রুপ আছে। তো দেখেন এখানে গোল দেওয়ার যে একটা মানে বিউটিফুল মোমেন্ট আর কি, মেমোরেবল একটা মোমেন্ট। রাকিব কিভাবে বল রিসিভ করলেন এবং কিভাবে ছুটতেছেন আর কি, এবং মোরসালিনকে উনি কিভাবে একদম লাস্ট মোমেন্টে পাস করলেন। মোরসালিন কিভাবে ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বলটা টাচ করলেন পা দিয়ে এবং কিভাবে গোল হলো আমরা দেখি। দেখেন 7 নম্বর পাস দিয়ে দিল রাকিবের কাছে এবং রাকিব কাটাচ্ছে। দেখছেন ডান পা দিয়ে শটটা দিচ্ছে। আর এই সব দেখেন এইটা আবার একটু দেখি। এই যে 7 নম্বর তাকে পাসটা দেয় আর কি। হ্যাঁ, এই যে একদম ওয়ান টাচ বল আর কি। কি একটা অবস্থা দেখেন। এটা তো আমরা একটা দেখলাম, এখানে আরো ক্লিপ আছে। রাকিব, এই যে রাকিব দিল ডান পা দিয়ে। হ্যাঁ, আরে সর্বনাশ, কি সেলিব্রেশন চিন্তা করেন। তো দেখেন এখানে হামজা একটা আটকায় আর কি। হ্যাঁ, মাথা দিয়ে হেড করে তাকে চাপে ঠেলেও দিয়েছেন মিতুল বার্মা। ফাঁকা জাল এবং হামজা চৌধুরী চিন্তা করা যায়। শেষ মুহূর্তে বাঁচালেন মিতুল বার্মাকে। আমাদের একজন হামজা চৌধুরী আছে যিনি গোল করেন, গোল আটকান। আমরা একটা সেলিব্রেশন মোমেন্ট আর একটা দেখি। এটা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যে পেজটা আছে তারা এই পোস্টটা করেছে, দেখি। জামাল ভাইয়া কিন্তু খেলতেই পারেনি গতকালকে। আর এই সর্বনাশ সেলিব্রেশন। সমিত সোম সবার যে মানে জার্সির চেহারা দেখা যাচ্ছে না। হ্যাঁ, কাদা টাদা লেগে একাকার। রে কাঁদতেছে, মানে খুশিতে কান্না চলে আসছে। হাভিয়ার কাবরেরা, অনেকে বলতেছে যে উনি আবার চাকরি ছেড়ে দিবেন কিনা বা চলে যাচ্ছেন কিনা। সমিত সোম, বাহ। দেখেন এখানে ফেলানির যে ব্যানারটা যে গ্যালারিতে আছে সেখানে কিন্তু দর্শকদের উল্লাস দেখেন, একই রকম ড্রেস পরে আসছে এবং তারা কিন্তু মানে পিঠ দেখিয়ে তারা ঘাট ধরে উল্লাস করতেছেন আর কি। হোম অফ বাংলাদেশ, অপোনেন্টস বলতেছে দিস ইজ হোম অফ বাংলাদেশ, অপোনেন্টস নাইটমেয়ার। ভালো লাগছে আর কি। আমার মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাক এবং আমরা চাই যে বাংলাদেশ এরকম অনেক সেলিব্রেশন করুক। দেখেন খেলা শেষ হওয়ার পরে সমিত সোম কিভাবে নাচতেছে। সমিত সোম কিন্তু খুব মানে চাচ্ছিল, অনেকে উনি ইন্টারভিউতে বলতেছিল যে আমি যখন সাইন করি বাংলাদেশে আসি প্রথমেই হোটেলে যখন যাই, হোটেলের বয় যারা আছে তারা কিন্তু বলতেছিল ভাই তুমি কিন্তু সাবধান, ইন্ডিয়ার সাথে ম্যাচ জিততে হবে আর কি। এবং উনি বলতেছে যে 22 বছর 23 বছর পরে এই ম্যাচ আমরা জিততে পারি না, এটা আমাদেরকে জিততে হবে আর কি। এবং কোচও নাকি এরকম একটা ইন্ডিকেশন দিয়েছিল যে একদম ফাইনাল ম্যাচ হইতে যাচ্ছে ভারত এবং বাংলাদেশের ম্যাচটা আর কি।
তো সেটাই আর কি, তারা সবাই মিলে যে কষ্ট করছে এটার কষ্টের একটা মানে রিটার্ন পাইছে, এটাতে তারা খুব খুশি, সেলিব্রেশনটা আমরা দেখি। কি অবস্থা! এটা খুব ভালো লাগছে। দেখেন সময় সময় এই নাচটাই আরেকটা জায়গা থেকে আসছে। কি অবস্থা, পাগল হয়ে গেছে সবাই। এই প্লেয়ারদেরকে রেখে দিক, এরা ওই ইংল্যান্ড বা কানাডা টানাডার যেন না যাক, বাংলাদেশে থাকুক না কেন ভাই। তো বন্ধুরা, আমার মনে হয় এই ভিডিওটা শেষ করব, কিন্তু আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে হামজা চৌধুরী আবার ফিরে গেলেন, আবার সমিত সময় হয়তো ছুটি কাটিয়ে সিলেটে গেছেন, তারপরে আবার উনি কানাডা ফিরে যাবেন আর কি। তো এদেরকে আমরা রেখে দিই আর কি। বাংলাদেশের ফুটবল উন্নয়নে তারা যদি শুধু খেলাধুলা না, অন্যান্যভাবে যদি অ্যাক্টিভভাবে বাংলাদেশের বিভিন্ন কর্নারে যদি বাংলাদেশের ফুটবল ক্রেজটা বাড়াতে পারে, তারা যদি বিভিন্ন জায়গাতে ট্যুর করে, বিভিন্ন ক্লাব, তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের ফুটবল যেভাবে তারা চাচ্ছে আর কি, সেইভাবে যদি আমরা একটা গ্রোথ দেখতে চাই, আমার মনে হয় যে তারা বাংলাদেশে তাদের মুভমেন্টটা খুব জরুরি। বন্ধুরা, ভিডিওটা বেশ লম্বা হয়ে গেল। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে যে ভারতকে হারিয়ে আপনারা কে কীভাবে খুশি হচ্ছেন বা আপনাদের মনের অবস্থাটা কি। আমার মনে হয় যে আমি বেশ খুশি হচ্ছি এবং আমি চাই যে ভারতকে শুধু ফুটবল না, প্রত্যেকটা সেক্টরে যেন বাংলাদেশ ভারতকে হারায় এবং ফুটবলেও যেন একটা পরাশক্তি হয়ে বিশ্বকাপের দরবারে আমরা দেখতে পাই এবং বিশ্বকাপে একসময় যে বাংলাদেশ আবার ফুটবল টিম জিতবে, এটাও কিন্তু আমরা এখন থেকে যেন স্বপ্ন দেখতে শুরু করি। সেই স্বপ্নটা কিন্তু খুব বেশি দূরে না, সেই স্বপ্নকে আমরা খুব জলদি বাস্তবায়িত করবো, এটাই আমরা দেখতে চাই। আমরা যে চেষ্টা করলেও বাংলাদেশ স্পোর্টস সেক্টরও কিন্তু একটা নবজাগরণ সৃষ্টি করতে পারে এবং একটা বিপ্লব আমরা দেখতে পারি আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন ভিডিও নিয়ে বন্ধুরা খুব জলদি হাজির হবো। এবং বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং খুব জলদি দেখা হচ্ছে। ধন্যবাদ।